প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। আজ আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি অতিক্রম করেছে। আর এই অসাধারণ যাত্রায় আপনাদের প্রতিটি মুহূর্তের অবদান অমূল্য। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ছোট একটি স্বপ্ন থেকে, যেখানে আমরা চেয়েছিলাম সত্য ও ন্যায়ের ভিত্তিতে খবর পৌঁছে দিতে, সমাজের সকল স্তরের সচেতনতা তৈরি করতে। আজ এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও এগিয়ে যেতে উদ্দীপ্ত করেছে। এই মাইলফলক শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন, যেখানে আপনাদের প্রত্যেকের আস্থা, ভালোবাসা ও সমর্থন জড়িত। আপনারা আমাদের ভিডিও দেখছেন, শেয়ার করেছেন, মন্তব্য করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন সেটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা আজ এখানে পৌঁছতে পারতাম না। আপনারা আমাদের কাজের প্রতি যে আগ্রহ ও সমর্থন দেখিয়েছেন তা আমাদের প্রতিদিন নতুন কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের লক্ষ্য ছিল এবং থাকবে নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়া, এবং এ পথে আমরা সব সময় আপনাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতেও আমরা এভাবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের মতামত দিয়ে আমাদের আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করবেন। এই আশাবাদ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। শুরু করছি আজকের খবর। প্রথমে জেনে নেব আজকের হেডলাইনগুলি। আর.জি. কর কাণ্ডে সুপ্রিম কোর্টের সন্দেহের তালিকায় এক মহিলা। কে তিনি? জানলে অবাক হবেন। ওর মতো নোংরা লোক আমি দেখিনি। যদি বাইরে থেকে মেয়ে নিয়ে আসে তাহলে আর.জি. করের পরিবেশ কিভাবে ঠিক থাকবে? সন্দীপের আরও এক কেলেঙ্কারি ফাঁস। গলায় ব্লুটুথ, হাতে হেলমেট নিয়ে সেমিনার হলের দিকে এগোচ্ছে সঞ্জয়। ভাইরাল সেদিনের সেই ভিডিও। বিকৃত পর্নোগ্রাফির নেশা ছিল সঞ্জয়ের। সেদিনের ঘটনার প্রতি মুহূর্তের বর্ণনা অবলীলায় দিয়েছেন ধৃত, দাবি এক সিবিআই কর্তার। আমি নির্দোষ, পলিগ্রাফ টেস্টে সত্যি বেরিয়ে আসবে। আর.জি. কর কাণ্ডে ধৃত সঞ্জয় হঠাৎই ডিগবাজি খেল। আর.জি. কর কাণ্ডে ধৃত এবার পার্থ, জ্যোতিপ্রিয়ের প্রতিবেশী। প্রেসিডেন্সির 1/22 ঠাঁই হল সঞ্জয়। আসছে বিস্তারিত খবরে। আর.জি. কর কাণ্ডে একাধিক প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? প্রশ্ন উঠেছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালতে শুনানিতেই উঠে এসেছে এক মহিলার কথা। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি পর্দিওয়ালা বলেন, কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার? তিনি মহিলা নাকি পুরুষ? জবাবে সিব্বল বলেন তিনি একজন মহিলা। বিচারপতি বলেন তার আচরণ অত্যন্ত সন্দেহজনক। তিনি কেন এরকম আচরণ করলেন? যার সম্পর্কে সুপ্রিম কোর্টে এ কথা বলল তার তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। কোন আচরণের কথা বলা হয়েছে তা বিচারপতি উল্লেখ করেনি। তবে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট পরেই এই প্রশ্ন করেন বিচারপতি পার্দিওয়ালা। উল্লেখ্য, যে সব প্রশ্ন উঠেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মহত্যার তত্ত্ব। 9 আগস্ট সকালে নির্যাতিতার বাড়িতে যে ফোন গিয়েছিল তাতে বলা হয় তিলোত্তমা আত্মঘাতী হয়েছেন। এ কথা শুনে হাসপাতালে ছুটে যান ওই তরুণী চিকিৎসকের মা বাবা। প্রশ্ন উঠেছে ঘটনাকে কি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও, কে বললেন এমন কথা? চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল গোটা দেশ, কিন্তু কে সেদিন বাড়িতে ফোন করেছিলেন তার পরিচয় সামনে আসেনি, শুধুমাত্র তার পদবি জানা গিয়েছে। তিলোত্তমার বাবা জানিয়েছেন সেদিন আর.জি. করের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন তাকে। আর.জি. কর অ্যাসিস্ট্যান্ট সুপার পদে রয়েছেন 4 থেকে 5 জন। তাদের মধ্যে কে ফোনটা করেছিলেন তা স্পষ্ট নয়, সেই নামও সামনে আসেনি। আদালতেও তার নাম প্রকাশ করা হয়নি। শীর্ষ আদালতের সন্দেহ শুধু এই একটা বিষয় নয়। তথ্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে ময়না তদন্ত হওয়ার পর ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো কেন? বিচারপতি পর্দিওয়ালা প্রশ্ন করেছেন, অস্বাভাবিক মৃত্যু যদি নাই হয় তাহলে ময়নাতদন্ত করলেন কেন? পরে পুরো প্রক্রিয়ার টাইমলাইন আদালতের সামনে পেশ করেন আইনজীবী কপিল সিব্বল। তবে রাজ্য দাবি করেছে আর.জি. করের পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর। হাসপাতালের অন্দরে কি ঘটে তা শুনলে রীতিমতো আঁতকে উঠতে হয়। অন্তত তার এককালের সহকর্মী যা বললেন। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আগেই প্রকাশ্যে এনেছেন আর.জি. করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। একটি ইন্টারভিউতে আরও বিস্ফোরক কথা বলেছেন তিনি। আর.জি. করের অন্দরেই নাকি বাইরে মেয়ে নিয়ে আসা হতো, চলতো মৎসব। তিনি বলেন আর.জি. করের পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল, আর পরিবেশ খারাপ হওয়ারও ছিল। যদি জুনিয়র ডাক্তারকে বসিয়ে মদ খাওয়ানো হয়
জুনিয়র ডাক্তাররা যদি গেস্ট হাউসের বাইরে থেকে মেয়ে নিয়ে আসে তাহলে পরিবেশ কিভাবে ঠিক থাকবে? বায়োমেডিক্যালের বর্জ্য পাচার থেকে শুরু করে আর্থিক দুর্নীতি, বেআইনি মৃতদেহ ব্যবহার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি না কি অভিযোগ রয়েছে। নন মেডিকেল সুপার হিসেবে আক্তার আলী দীর্ঘদিন আরজিকর মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। একগুচ্ছ অভিযোগ তুলে তিনি আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আরজিকর পর্বে তার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু তখনই আক্তার আলী বুঝে গিয়েছে অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ। কিভাবে সন্দীপ ঘোষ এতটা প্রভাবশালী হয়ে উঠলেন? আক্তার আলী বলেন, সন্দীপ ঘোষ আসার আগে আরজিকর মেডিকেল কলেজ ইস্টার্ন ইন্ডিয়ায় 1 নম্বর মেডিকেল কলেজ ছিল। আমি 5 জন প্রিন্সিপাল, 6 জন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ভাইস প্রিন্সিপালের সঙ্গে কাজ করেছি, কিন্তু ওর মতো নোংরা লোক আমি দেখিনি। ও 2021 সালের জানুয়ারি মাসের পর থেকেই নোংরা রূপ দেখাতে শুরু করেন। তিনি আরও বলেন, প্রথমে ছাত্রদের পেছনে লাগা, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা, ফেল করানো, তোলাবাজি, একের পর এক পর্দা ফাঁস হয়। আমি যে দুর্নীতিগুলো দেখেছিলাম আমি আওয়াজ তুলি, বিভিন্ন দপ্তরে জানাই। আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকেও জানিয়েছিলাম। কিভাবে বুঝেছিলেন সন্দীপ প্রভাবশালী? তার জন্য নাকি নিয়মই বদলে ফেলেছিল সরকার। আক্তারের কথায়, আমি 16 বছর ওই মেডিকেল কলেজে দিবারাত্র থেকেছি। ও কিছু ছাত্রকে জেন্ডার হ্যারাসমেন্টে ফাঁসিয়ে দিয়েছিলেন। ও কতটা প্রভাবশালী তার উদাহরণ দিই। ওকে যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয় তখন ওর ডিমোশন হয়। ও তখন অধ্যাপক হন। প্রফেসর থেকে আবার যখন প্রিন্সিপাল পোস্টে দেয়া হয় তখন নিয়ম হচ্ছে আজ পার গ্যাজেট নোটিফিকেশন রিক্রুটমেন্টের রুল সিলেকশন কমিটি হবে, আবার ইন্টারভিউ হবে, বিজ্ঞাপন হবে। ওর জন্য সরকার নিজের নিয়মই বদলে দিত। এটার পেছনে একটা চক্র রয়েছে, এর পেছনে বড় মাথাদের হাত রয়েছে। আক্তার আশাবাদী আরজিকর কাণ্ড সামনে আসার পর এই সব দুর্নীতির বিচার হবে। এখন আদালতের ওপর ভরসা রেখেছেন তিনি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে অভিযুক্ত সঞ্জয় রায়কে স্পষ্টভাবে দেখা গিয়েছে। এই ফুটেজটি 9 আগস্ট গভীর রাতের ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় রায় সেমিনার হলের দিকে যাচ্ছিল। সেমিনার হলে প্রবেশের সময় তার গলায় ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু বের হওয়ার সময় তা আর ছিল না। এই হেডফোনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সঞ্জয় রায়ের হাতে একটি হেলমেট ছিল, যা সাধারণত কলকাতা পুলিশ অফিসাররা ব্যবহার করেন। সে জিন্স এবং টি শার্ট পরেছিল। এই ফুটেজটি ঘটনাস্থলে সঞ্জয় রায়ের উপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ। উদ্ধার করা ব্লুটুথ হেডফোনটি এই ঘটনার সাথে সঞ্জয় রায়ের সংযোগের আরও একটি প্রমাণ। এই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাটি সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জনগণ এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিশদ বর্ণনা সিবিআইকে দিয়েছেন অভিযুক্ত। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটা জানিয়েছেন এক সিবিআই কর্তা। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, অভিযুক্তের কোনো অনুতাপ নেই। অবলীলায় ঘটনার প্রতি মুহূর্তে বর্ণনা দিয়েছেন তিনি। কোথাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েননি। অভিযুক্তের মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফির বহু ভিডিও পাওয়া গিয়েছিল। সিবিআই এর দাবি, তিনি শুধু পর্নোগ্রাফি নয়, বিকৃত পর্নোগ্রাফিতে আসক্ত। তার মানসিক বিকৃতিও রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তিনি যে সমস্ত ভিডিও দেখতেন তাতে নারী পুরুষের স্বাভাবিক মিলনের চেয়ে বিকৃতি প্রাধান্য পেত। ওই ধরনের ভিডিও দেখতেই তিনি অভ্যস্ত ছিলেন। কলকাতায় অভিযুক্তের বাড়িতেও গিয়েছিল সিবিআই এর একটি দল। তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এসেছেন গোয়েন্দারা। অভিযুক্তের পলিগ্রাফি পরীক্ষা করতে চায় সিবিআই। ইতিমধ্যে শিয়ালদা আদালতে সেই আবেদন জানানো হয়েছে। শুক্রবার সে বিষয়ে বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সিবিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্তের মানসিক বিশ্লেষণ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী অভিযুক্তের মানসিক বিকৃতি রয়েছে, পশুর মতো প্রবৃত্তি রয়েছে এবং তিনি গভীরভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। সিবিআই কর্তার কথায় লোকটির কোনো অনুতাপ নেই। গোটা ঘটনার কথা প্রতি মুহূর্তের বর্ণনা সহ তিনি আমাদের জানিয়েছেন। কোথাও হোঁচট খাননি। ওর কোনো অনুতাপ রয়েছে বলে মনে হয় না। সিবিআই কর্তা আরও জানিয়েছেন, ঘটনার সময় ঘটনাস্থলে যে অভিযুক্ত উপস্থিত ছিলেন তার একাধিক প্রমাণ মিলেছে, তবে তার সঙ্গে আরও কেউ সেখানে ছিলেন কিনা সে বিষয়ে খোলসা করেননি ওই কর্তা। গণধর্ষণ হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্নের উত্তর দেন। অভিযুক্তের ডিএনএ নমুনার পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট প্রসঙ্গেও উত্তর মেলেনি। গত 9 আগস্ট আরজিকরের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল বলে অভিযোগ। এর পরের দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে সেদিন রাতে 11টা নাগাদ হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল।
ঘটনাস্থলের কাছে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায় ভোর 4টে নাগাদ। হেডফোনের সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল ধৃত সেদিন রাতে যৌনপল্লীতে গিয়েছিলেন, মদও খেয়েছিলেন। তার মোবাইল ভর্তি ছিল পর্নোগ্রাফির ভিডিও। পুলিশের কাছেও অপরাধের কথা অবলীলায় তিনি স্বীকার করেছিলেন। এবার সিবিআই কর্তাও একই কথা জানালেন। ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করে আরও কিছু বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত হতে চাইছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায় এবার পাল্টে গিয়ে পলিগ্রাফ টেস্ট করাতে রাজি হয়েছে। সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে সঞ্জয়কে পলিগ্রাফ টেস্ট সম্পর্কে বুঝিয়েছেন এবং তিনি এই পরীক্ষার জন্য সম্মত হয়েছেন। সঞ্জয় দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং এই মামলায় সিবিআইকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তার আইনজীবী কবিতা সরকার বলেন, সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করাতে চেয়েছে যাতে সত্যটা বেরিয়ে আসে। কবিতা আরও বলেছেন যে সঞ্জয় দাবি করেছে সে সম্পূর্ণ নির্দোষ। সে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত যাতে প্রকৃত অপরাধীকে ধরা যায়। সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার ইন্ডিয়া টুডেকে বলেন, পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয়ের সম্মতি নেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। সে টেস্টের জন্য সম্মতি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছিলাম পলিগ্রাফ টেস্ট কী। এরপর সে রাজি হয়। সে জানিয়েছে যে এখন অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে, কিন্তু সে চায় সত্য বেরিয়ে আসুক। এটি বিস্ময়কর কারণ গ্রেপ্তারের পর সঞ্জয় নিজেই অপরাধ স্বীকার করেছিল। তিনি পুলিশকে বলেছিলেন, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমাকে ফাঁসি দাও। সিবিআই বিশেষ আদালত সঞ্জয়ের পাশাপাশি 4 জন শিক্ষানবিশ চিকিৎসক এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমোদন দিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের মনোবিশ্লেষণ থেকে বোঝা যায় যে তিনি একজন বিকৃত ব্যক্তি এবং পর্ন ও মদ্যপানে আসক্ত। 2 পার্থ, 5 বালু আর 21 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিচারাধীন বন্দী। প্রেসিডেন্সি সংশোধনাগারের ডিআইপি ওয়ার্ডে মোট 22টি সেল রয়েছে। ওয়ার্ডে 2টি ভাগ, প্রথম ভাগে 22টি সেল। তার নামটাই পয়লা 22। পয়লা 22-এর পরে পাঁচিল ও লোহার গেট, তারও পরে 23 থেকে 44 নম্বর সেল, তার নাম 23-44 ওয়ার্ড। এতদিন সেই সব সেলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বন্দী থাকতেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। পেশায় তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার শিয়ালদাহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ওই ব্যক্তিকে 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এরপর আরজিকর কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। পয়লা 22-এর 21 নম্বর সেলে রাখা হয়েছে তাকে। পয়লা 22-এর 2 নম্বর সেলে এই মুহূর্তে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর 3টি কুঠুরি পেরিয়ে 5 নম্বরে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একটা সময় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ঠিকানা ছিল পার্থের 4টে ঘরের পেরিয়ে 7 নম্বর সেলে। 23 থেকে 24 ওয়ার্ডে একটা সময় থাকতেন শান্তিপ্রসাদ সুবীরেশরা। প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, পয়লা 22-এর 21 নম্বর কুঠুরিতে এতদিন ছিলেন খুনের ঘটনায় অভিযুক্ত এক বন্দী। তার নাম হাবিব। তবে শিয়ালদাহের এসিজেএম আদালত আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর 21 নম্বর সেল থেকে সরানো হয় হাবিবকে। তার জায়গায় ওই সেলে থাকবেন আরজিকর কাণ্ডে ধৃত। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের এই পয়লা 22-এ কড়া নজরদারি রয়েছে জেল কর্তৃপক্ষের। এতটাই কড়া যে মাছি গলার জো নেই। সেখানে মোতায়েন থাকেন বহু কারারক্ষী। পাশাপাশি সিসিটিভি নজরদারি রয়েছে 22টি কুঠুরিতেই। পার্থ জ্যোতিপ্রিয় ছাড়াও পয়লা 22-এ ঠাঁই হয় সাজাপ্রাপ্ত বন্দী আফতাব আনসার মুরসার। এবার সেখানে ঠাঁই হলো আরজিকর কাণ্ডে ধৃতের। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ধৃতকেও নিজেদের হেফাজতে নেয়। এরপর শুক্রবার আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।